মিটিং দেখি আর বাকি কি হয়েছে সেটা উনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এডুকেশন, হেলথ, এগ্রিকালচার, লেবার, ট্রেড, টেকনোলজিস, মোবাইল সেক্টর, আইটি, রিনিউয়েবল এনার্জি, ফরেন ইনভেস্টমেন্ট, ট্রেড, এই সবগুলোতেই কিন্তু এখানে একটা বক্তব্য এসছে যে অর্থনীতি এক ধরনের রাজনীতি। হ্যাঁ, তো এখন রাজনীতি যদি আমরা ঠিক করতে না পারি তাহলে অর্থনীতি ঠিক হবে না, এবং সেটার জন্য এই সবগুলো যে সেক্টরগুলো ডক্টর ফাহমিদা উপস্থাপন করেছেন এখানে, প্রত্যেকটা সেক্টরের জন্য সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে একটা গুড গভর্নেন্স, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, যেটা গত 17 বছরে ছিল না। তো সেটা যদি আনতে হয় প্রত্যেকটা সিস্টেমকে আমাদের ঠিক করতে হবে। এখানে অনেক ব্যবসায়ী আছে, অনেক প্রফেসররা আছেন। আমি একটি কথা বলতে চাই যে ক্ষুদ্র ব্যবসায়ী একজন একটি বক্তব্য রাখলেন, ওনার কথা সূত্র ধরে আমি বলি যে যারা বড় ব্যবসায়ী বাংলাদেশে, যারা বড় বড় হাউসের মালিক এবং অনেক কর্মসংস্থান তারা তৈরি করছে এবং বাংলাদেশে আমরা চিরাচরিতভাবে দেখেছি ব্যবসায়ীরা রাজনৈতিকভাবে ইনভলভ হয়ে যায়। ব্যবসায়ীদেরকে রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে এবং যে কোনো দলের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কাজ করতে হবে, তখনই এই সবগুলো যে পয়েন্টস গুলো আজকে আলোচনা হচ্ছে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। আরেকটি কথা আমাদের যে প্রফেসর মামুন বলেছেন, এআই এর প্রফেসর, I fully agree with him, but আমি just অ্যাড করতে চাই যে এআই যেমন আমাদের ফিউচার, তেমন এআই ব্যবহার করে আমাদের বিভিন্ন সেক্টরে মানে পার্সোনালিটি মেলাইন করারও একটা টেন্ডেন্সি এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। এটা সিপিডি সহ আমাদের যত অর্গানাইজেশন আছে, নির্বাচন কমিশন আছে, বিভিন্ন সংস্থা কিন্তু এটা দিকে খেয়াল রাখতে হবে, এবং যারা এটার এক্সপার্ট, আমিও একজন আইটি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এটা বললাম, দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেসড, বিকজ এটা যেমন একটা পজিটিভ দিক, এটার একটা নেগেটিভ দিকও আছে। ধন্যবাদ। টাইম মতো শেষ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ রিয়েলি ইমপ্রেসড। এবং এআইকে যে ওয়েপেনাইজ করা হচ্ছে সেটা যে আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। জনাব রাশেদ খান, জেনারেল সেক্রেটারি, গণ অধিকার পরিষদ, ওনাকে দেন একটু। আসসালামু আলাইকুম। আজকে চমৎকার আলোচনা হচ্ছে, ইতিমধ্যে একটি নাইস প্রেজেন্টেশন করা হয়েছে। তো এখানে যে অর্থনৈতিক স্থিতিশীলতা সে বিষয়ে আলোচনা করেছেন গভর্নর সাহেব। আমরা যারা রাজনীতি করি আমাদের পক্ষে আসলে অর্থনীতি বোঝা খুব কঠিন। রাজনৈতিক বিষয়ে কথা বলবো। আমরা যেটি লক্ষ্য করছি যে এই 365 দিন আমার মনে হয় যে 365টা আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলনগুলো মোকাবেলা করা সরকারের জন্য খুবই টাফ ছিল। রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে। আজকে আমার দেশ পত্রিকার একটি সংবাদ, সেখানে উল্লেখ করা হয়েছে যে হাসিনার আশীর্বাদ পুষ্ট কর্মকর্তারা তাদেরকে 4 জন উপদেষ্টা প্রটেকশন দিচ্ছে। এটা আমার বক্তব্য না, এটা একটা পত্রিকার বক্তব্য। এখানে একজন উপদেষ্টা আছেন। আমরা সবসময় বলেছি যদি রাজনৈতিক স্থিতিশীলতা আপনারা আনতে চান, সেক্ষেত্রে যারা আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী কর্মকর্তা তাদের বিষয়ে আপনাদের পদক্ষেপ নিতে হবে, এবং একই সাথে এই যে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনে যারা আসলে দামি এমপি ছিল, নিশিরাতের এমপি ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং আওয়ামী লীগ যে অন্যায় অপরাধ করেছে, বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। তো সেক্ষেত্রে এই আওয়ামী লীগের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে আসলে সরকার কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা লক্ষ্য করছি যে আওয়ামী ব্যবসায়ী যারা, তাদেরকে বিভিন্নভাবে প্রোটেকশন দিচ্ছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু উপদেষ্টাদের আত্মীয় স্বজন তাদের নামও আসছে, যে কারণে মনে হয় আজকে আমার দেশ পত্রিকায় এই ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি সর্বশেষ যেটি বলতে চাই যে অর্থনৈতিক স্থিতিশীলতা সরকার আনয়ন করেছে বিভিন্নভাবে, যেমন আমদানি বন্ধ করে রাখা হয়েছে। যখন ব্যবসায়ীরা আমাদের সাথে কথা বলে তারা বলে যে আমরা এলসি খুলতে পারছি না, অর্থাৎ সরকার রিজার্ভ বেশি দেখানোর জন্য আমদানি
বা বিভিন্ন জায়গায় তারা পদক্ষেপ নিয়েছে যাতে করে রেজাল্টটা বেশি দেখানো যায়। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সরকার কিন্তু ওই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে নাই। বিভিন্ন জায়গায় দেখবেন যে আওয়ামী লীগ আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করা পায়তারা করছে। গতকালও আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো এইভাবে তো সরকার 1 বছর আমরা লক্ষ্য করলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা সেটা কিন্তু একদমই আনতে পারে নাই। তো রাজনৈতিক এই স্থিতিশীলতা যদি না আনতে পারে আগামী 6 মাসে, সেক্ষেত্রে কিন্তু একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যেটি সরকার উপহার দিতে চাচ্ছে সেটা কিন্তু কঠিন হবে। এখানে সরকারের একজন উপদেষ্টা আছেন, তার প্রতি আহ্বান থাকবে যে আপনাদের 1 বছরের সফলতা আছে, ব্যর্থতাও আছে, বাকি যে 6 মাস 5 মাস আপনাদের হাতে রয়েছে, এই 6 মাস আপনারা রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজে যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে আশা করি কাজ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সংক্ষেপে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি প্যানেলের কাছে আসছি, তারপর আবার আমি আপনাদের কাছে যাব। আমাদের সাথে প্রফেসর এস এম আমানুল্লাহ, আপনার ছিলেন ভাইস চ্যান্সেলর ন্যাশনাল ইউনিভার্সিটি। প্রফেসর আমানুল্লাহ, 5 minutes প্লিজ। থ্যাংক ইউ। আমরা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সচিব এবং মিডিয়া থেকে যারা আসছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা এতক্ষণ ক্লাসিক্যাল মার্শিয়াল সেন্সে যে ইকোনমিক ডিটারমিনিজম, অর্থনৈতিক ভিতরে ছিলাম, আমরা একটু ম্যাক্স ওয়েবার বা ওই জায়গাটাতে আসি। আমাদের এখানে কোয়ালিটি এডুকেশন নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা কোয়ালিটি এডুকেশনে মিস দ্য ট্রেন, আমরা ট্রেনটা মিস করে গেছি গত 14 বছরে। কেন বললাম, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে বলি বিষয়টা। সেটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি একটা কেস স্টাডি হিসেবে আপনারা ধরেন। আমাদের প্রায় 4 মিলিয়ন স্টুডেন্টস, 40 লক্ষ শিক্ষার্থী। 40 লক্ষ শিক্ষার্থী, আমি তো কোনো শিক্ষার্থী দেখি না, আমি তো সব পরীক্ষার্থী দেখি। এটা হলো পরীক্ষার্থী, শিক্ষার্থী তো দেখি। আপনার প্রায় আমাদের প্রায় 2500 affiliated institutions around the country। কেউ কোনোদিন এই যে 1994 সালের পরে কেউ কোনো একটা প্রশ্ন উত্থাপন করা হয় নাই যে এই বিশ্ববিদ্যালয়টা 70% of the higher education of this country একটা সিঙ্গেল ইউনিভার্সিটি কন্ট্রোল করে। এটা কি টেনেবল কিনা, এই যে এই মডেলটাকে ভালো মডেল কিনা, সাকসেসফুল মডেল কিনা, এটা নিয়ে কেউ কোনো একটা প্রশ্ন উত্থাপন করে না। 70% of the higher education a single institution control, and rest of the 150 universities they control around 30% of the total higher education of this country. তাহলে আমি এই স্টাডি হিসেবে কথাটা আমি আপনাদেরকে বললাম। আপনারা দেখেন, আপনি যে সিলেবাস আমরা বলি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে অ্যাড্রেস করার জন্য, টু কমব্যাট দ্য চ্যালেঞ্জেস অফ 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমি আগেও বলছি এই কথাটা, এই মুহূর্তে যে সিলেবাস উই হ্যাভ, এটা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কমপ্লিট করার মতো প্রথম শিল্প বিপ্লবকে অ্যাড্রেস করার মতো যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি সম্পূর্ণ সিলেবাসে এটা না। যার জন্য আই এম দ্য মোস্ট আনপপুলার ভাইস চ্যান্সেলর এখন এই মুহূর্তে। আমাদের এখানে যে এক্সাম সিস্টেম এবং এই সিলেবাসে ইন্ডাস্ট্রি একাডেমির লিঙ্কেজ ইজ অলমোস্ট জিরো। তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রাজুয়েটস দরকার এই দেশে। কেন দরকার? সিটি ব্যাংকের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রাজুয়েটস দরকার, ব্র্যাক ব্যাংকের জন্য দরকার, প্রাণের জন্য দরকার, বিভিন্ন কোম্পানির জন্য দরকার। কেন দরকার? ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রাজুয়েটসরা যেহেতু ওই রকম স্কিল না, ওকে ম্যানিপুলেট করা যায়, সে চাকরি ছেড়ে যাবে না, তার হাই অ্যাম্বিশন নাই, তাহলে এটা দিয়ে তো আপনি ওই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেন আর মানে তাকে ইউজ করা যাবে, বহুদিন লম্বা সময় চাকরি ছেড়ে যাবে না, নষ্ট চাকরি ছেড়ে চলে যায়। এইভাবে তো একটা দেশ আগাতে পারে না। এই সিলেবাসের কথা বললাম। এক্সাম সিস্টেম যেটা আছে, সিম্পলি মকারি টু দ্য নেশন। এটা কেউ প্রশ্নটা কিন্তু উত্থাপন করে নাই। আমি বিভিন্ন ভাইস চ্যান্সেলর ন্যাশনাল ইউনিভার্সিটি আপনার এই কথাটা আজকে বললাম যে এটা একটা সিম্পলি মকারি আমরা করছি সারা দেশের সাথে। এই জায়গাটাতে আমরা কাজ করতেছি, কাজ শুরু করেছি। আপনারা দেখেন, ফিজিক্সের টিচার সে ফিলোসফির এই কোর্সের মার্কস পুট করে, এটা কি সম্ভব? এবং বিষয়টা প্রিন্সিপালও জানেন, কলেজের শিক্ষকরা এবং সমস্ত কলেজের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কলেজ খোলা হয়েছে, সেখানে ল্যাব নাই, এখানে ল্যাব আছে, একটা ল্যাবও হয় না। আপনি চিন্তা করেন, কোনো ল্যাব হয় না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কোনো ল্যাব হয় না। 100 মার্ক ওনারা দিয়ে দেন। তাহলে এইরকম একটা অবস্থার ভিতরে এই ল্যাব ছাড়া কেমিস্ট্রি, ফিজিক্স তারা পাস করে চলে আসছে, কোনো ল্যাব আছে কিন্তু ল্যাব করা হয়। একজন শিক্ষক, একজন প্রিন্সিপাল, একজন কলেজের যে ফিজিক্সের শিক্ষক, উনি মার্কস দিয়ে দিচ্ছে। এই জায়গাটা থেকে বের হয়ে আসবো।
এই যে অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্সের কথাগুলি, শিক্ষকদের যে এই যে এলোশন অফ ভ্যালুস, এই জায়গাটা এখন আমি 500 উপজেলায় 4 জন করে যে শিক্ষক পাবো, যে একটা মরালি স্ট্রং, যে অন্ততপক্ষে আমার এই আপনার পরীক্ষাটা ঠিক মতো নিতে পারবে এবং আপনার প্র্যাকটিক্যাল ঠিক মতো নিতে পারবে। এখন তো 400 উপজেলাতে 4 জন শিক্ষক খুঁজে পাচ্ছি না, 500 উপজেলাতে 4 জন হলে 2000 ফেরত এখন বই পাবে, মানে আমি খুঁজেই পাচ্ছি না। মানে যার যে ডালে ধরি সেই ডালে দিয়ে ভেঙে পড়ে যাচ্ছি, যাকে ট্রাস্ট করি সেই দেখা যাচ্ছে কিছু একটা, মানে 10 জন শিক্ষক চিন্তা করে গ্রুপ এক একটা কলেজে। এইরকম একটা অবস্থার ভিতরে এখন ফিরছে, যিনি প্রশ্নটা তুললেন যে এআই। ঢাকাতে একটা কলেজে কয়েকদিন আগে গিয়ে দেখেন পুরো ক্লাসে সবাই মোবাইল ফোন খুলে এআই দিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রশ্নটা দিচ্ছে এআই কে বলছে, সেই প্রশ্নটা আনসার দিয়ে জিজ্ঞাসা করে প্রিন্সিপাল কি বলে, প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন। আমাদের এখান থেকে যারা গেল তারা কি করছে, তারা প্রিন্সিপাল সবাই রুমে বসে আছেন। এক ভয়াবহ অবস্থা। এইরকম কলেজ ম্যানেজমেন্ট, এইরকম অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স, এখন এআই, আমরা এআই, ডাটা অ্যানালিটিক্স, স্টেম এডুকেশন এগুলো নিয়ে কাজ শুরু করেছি। আমরা এর সাথে কাজ শুরু করেছি, আমরা ইউনিসেফের সাথে কাজ শুরু করেছি, আমরা ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে কাজ শুরু করেছি। কিন্তু যতই কাজ শুরু করি না কেন, এই যে নৈতিক যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা মেরামত করবো। এটা একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এই নৈতিক জায়গাটাকে আমরা কিভাবে এখানে মানে বুস্ট আপ, এটা যে পরিমাণ ভেঙে গেছে গত 1-2 যুগে, ইট ইজ ভেরি টাফ জব। আচ্ছা, আরেকটা কথা আমরা বলি যে কলেজ ম্যানেজমেন্ট, 90 ইয়ার্স ওল্ড, উনি কলেজের গভর্নিং বডির সভাপতি হতে চান। কেন? এটা একটা ইজ্জতের ব্যাপার। 10,000 কোটি টাকার মালিক, উনি বলেন যে আমি কলেজে চিটাং, উনি বলেন যে আমাকে দিতেই হবে কলেজের প্রিন্সিপাল। আমি কেন? বলে এটা আমার প্রেস্টিজ, ফ্যামিলির সাথে জড়িত এবং আমার প্রেস্টিজের সাথে। এন্ড কলেজ গভর্নিং বডি তো পৃথিবীর অনেক দেশেই নাই, ভারতে নাই, আপনার এই যে পাকিস্তানে নাই। এই বেসরকারি কলেজের গভর্নিং বডিগুলো সমস্ত কিছু কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ঝামেলাপূর্ণ। এক একটা কলেজ থেকে ঢাকাতে 50 লক্ষ টাকা, 70 লক্ষ, 90 লক্ষ টাকা দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়। কি এখন খুঁজে করে গিয়ে দেখি সেখানে মুজিব বর্ষ পালন, এই পালন, পিকনিক, অমুক জায়গা তমুক জায়গায়, এই সমস্ত জায়গাতে। এই জায়গাগুলোতে অ্যাকাউন্টেবিলিটি এবং গুড গভর্নেন্সটা কিভাবে এনশিওর করতে হবে আমরা বুঝতে পারছি না, আমরা চেষ্টা করছি, আমরা চালাচ্ছি। তারপরে আমি যে কয়েকটা বলতে চাচ্ছি যে $কয়েক বিলিয়ন আমরা কিন্তু এমপিওতে দিচ্ছি। এই যে কলেজের শিক্ষক, কয়েক লক্ষ শিক্ষক আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আনবেন, তারা কিন্তু আনবেই না, পরিমাণ টাকা কম হতে পারে, কিন্তু $2 বিলিয়ন উপরে তাকে পার ইয়ার আমরা দিচ্ছি এই যে এমপিওর জন্য স্যালারি। আমরা এই যে আপনার এই যে টেকনিক্যাল এডুকেশন এবং মাদ্রাসা এডুকেশনের প্রায় $1 বিলিয়ন উপরে আমরা দিচ্ছি আপনার এমপিও এজ এ স্যালারি। আর আউটপুটটা কিসের জন্য আমি সেই আউটপুটটা আসছি? আমার 40% গ্রাজুয়েটস, আমরা উই প্রডিউস অ্যারাউন্ড 1 মিলিয়ন গ্রাজুয়েটস এ ইয়ার আমাদের এখানে, 40% জব পায়। 40% যদি না পায়